হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব ড্যান্ডাড্যান সিজন 2 এর সদ্য রিলিজ হওয়া এপিসোড নাম্বার 2 আর ওভারঅল এপিসোড 14। আর যদি এখনো আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো, এতে আমাদের অ্যালগরিদমেও অনেক হেল্প হবে। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করে দিই আজকের এই এপিসোডটি, যার নাম দ্য ইভিল আই। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম গোপন রুমের সেই গর্তে পড়ে যাওয়ার পর কিটোরা সুচিনোকোকে পূজা করছিল, কিন্তু সুচিনোকো হঠাৎ করেই পুরো কিটো ফ্যামিলিকেই গিলে ফেলে, যার পর একই পরিণতি থেকে বাঁচতে মোমো, ওকারুন এবং জিজি একটা বাড়ির ভেতরে আশ্রয় নেয়। কিন্তু সেখানেই মোমো আর ওকারুনের কিছু একটা হয়ে যায় আর তারা মাথা ধরে মাটিতে শুয়ে পড়ে। তারপর হঠাৎ করেই ওকারুন কোনো এক অজানা কারণে জিজির দিকে এগিয়ে আসে যেন সে তাকে আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু ওকারুন জিজিকে আক্রমণ করে না, বরং সে নিজের মুখই টেনে খুলতে শুরু করে, যার ফলে তার মুখ দিয়ে একটু রক্তও বের হয়ে যায়। জিজি তাকে থামাতে গেলে ওকারুন জিজিকে ঘুষি মেরে ফেলে দেয়, আর যখন ওকারুন যন্ত্রণায় চিৎকার করতে থাকে জিজি তাকে নিজেকে আঘাত করা থেকে আটকাতে ধরে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে একটা জানালাও ভেঙে যায়। তারপরই ওকারুন একটা কাটার তুলে নিয়ে নিজেকে হত্যা করতে যায়, কিন্তু জিজি সেটা কেড়ে নেয়। তখন জিজি লক্ষ্য করে যে মেঝেটা ফেটে পড়ার মতো হয়ে যাচ্ছে এবং সে দ্রুতই ওকারুন আর মোমোকে সরিয়ে নেয়। আর ঠিক তখনই সুচিনোকো মেঝে ফাটিয়ে সিলিং পর্যন্ত ভেদ করে ঘরটির এপার ওপার হয়ে যায়, যার পর জিজি একটা মগ মেঝেতে ছুঁড়ে ফেলে, যেটার আওয়াজে সুচিনোকো সেদিক দিয়েও ঘরটি ভেদ করে চলে যায়। এর ফলে জিজি বুঝতে পারে যে সুচিনোকো আওয়াজের মাধ্যমেই তাদের খুঁজে পাচ্ছে, কিন্তু তাদের গলার আওয়াজে সে কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না, মানে সে সম্ভবত শুধু এমন আওয়াজই ধরতে পারছে যেগুলো ঘরের দেয়াল দিয়ে রিবাউন্ড করছে, যেমন একটু আগে ভাঙা জানালা। এরপর জিজি ঘুরতেই দেখে যে ওকারুন একটি কেচি নিয়ে নিজের গলায় আঘাত করতে যাচ্ছে, আর জিজি তাকে থামালে ওকারুন বলে যে জিজি যেন তাকে মরে যেতে দেয়। এটা শুনে জিজি একটা ফ্ল্যাশব্যাক দেখে যেখানে দেখা যায় সে বাড়ি ফিরে তার বাবা মাকে আত্মহত্যা করার চেষ্টা করতে দেখেছিল, আর সে তাদের বাঁচানোর পর তার মা তাকে বলেছিল যে জিজি যেন তাকে মরে যেতে দেয়। বর্তমানে ফিরে দেখা যায় যখন জিজি ওকারুনকে থামাতেই হিমশিম খাচ্ছিল, তখন মোমো বলে আমাকে মরতে দাও এবং একটা ভাঙা কাচের টুকরো নিয়ে সে নিজের পেটেই আঘাত করতে যায়। জিজি এখানে অসহায় ছিল, সে কিছুই করতে না পেরে শুধু মোমোকে এটা না করতে বলে, কিন্তু যখন মোমো নিজেকে আঘাত করে তখনই টার্বোগ্রানি এসে তার নিজের গায়ে সেই আঘাতটি নিয়ে নেয়, যেটাতে টার্বোগ্রানি বিরক্তও হয়। জিজি তখন টার্বোগ্রানিকে সময় মতো আসার জন্য ধন্যবাদ জানায়, আর টার্বোগ্রানি তাকে ওকারুনকে বেঁধে ফেলতে বলে। আর যখন জিজি সেটা করতে থাকে মোমো তখনও নিজেকে আঘাত করার চেষ্টা করছিল, তাই টার্বোগ্রানি জিজিকে বলে যে মোমোকেও যেন সে বেঁধে ফেলে। জিজি দুইজনকেই বেঁধে ফেলার পর জিজ্ঞেস করে যে এদের সাথে আসলে কি হচ্ছে। তখন টার্বোগ্রানি ব্যাখ্যা করে যে এটা হচ্ছে সুচিনোকোর পাঠানো সাইকিক ওয়েভ বা মানসিক তরঙ্গের কারণে, যা এই বাড়ির মানুষদের নিজেদের হত্যা করতে বাধ্য করে। এটা শুনে জিজিও বুঝতে পারে যে তার বাবা মার সঙ্গে যা ঘটেছিল সেটাও সুচিনোকোর কারণেই হয়েছিল। জিজি তখন জানতে চায় যে তার সাথে এটা হচ্ছে না কেন, কিন্তু টার্বোগ্রানি তার উত্তর দেওয়ার আগেই মোমো তার টেলিকিনেসিস দিয়ে জিজির ওপর ভাঙা কাচ ছুঁড়ে আক্রমণ করে, আর জিজি তার ম্যাক্সিমামটাই ডজ করে সে একটা জানালার সামনে বসলে সুচিনোকো তাকে দেখে ফেলে এবং আক্রমণ করার জন্য রেডি হয়ে যায়। আর তখন মোমো কাচের একটি টুকরো দিয়ে নিজেকে হত্যা করতে যাচ্ছিল এবং টার্বোগ্রানিকেও আটকে রেখেছিল, তাই জিজি দ্রুত সিদ্ধান্ত নেয় এবং তার হাত মোমোর সামনে বাড়িয়ে সেই কাচের আঘাত নিজের উপরই নিয়ে নেয়, যারপর সে ওকারুন আর মোমোকে তুলে টার্বোগ্রানির কলার কামড়ে ধরে তিনজনকে একসাথে নিয়ে দৌড় দেয়। সে সুচিনোকোর আক্রমণ থেকে দৌড়ে পালাতে থাকে, কিন্তু এক পর্যায়ে গিয়ে জিজি সিঁড়িতে পা পিছলে পড়ে যায়, আর মোমো, ওকারুন এবং টার্বোগ্রানি সেখানেই উপরে থেকে যায়। এরপরই সে দেখে মোমো আর ওকারুন বিল্ডিং থেকে ঝাঁপ দিতে যাচ্ছে, আর জিজি ছুটে যায় এবং তাদের ধরে ফেলে, কিন্তু তখনই তারা সুচিনোকোর মুখোমুখি হয়ে যায়। জিজি মনে করে যে সে হয়তো আর বাঁচবে না, তাই সে চোখ বন্ধ করে ভয়ে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু কোনো এক কারণে সুচিনোকো আক্রমণ থামিয়ে দেয়। আর জিজি ফিরে তাকিয়ে দেখে যে সেই ইভিল স্পিরিট যেটা তার বাড়িতে তাকে ভয় দেখাচ্ছিল এখন তার সামনে ভাসছে। সেই স্পিরিটটা সামনে থাকা অবস্থায় মোমো আর ওকারুন দুইজনেই স্বাভাবিক আচরণ করতে শুরু করে আর জিজিকে তাদের বাঁধন খুলে দিতে বলে। জিজি তা করার সময় ওকারুন জিজ্ঞেস করে যে এই আত্মাটাই তাদের আবারও স্বাভাবিক করে তুলেছে কিনা, আর তখনই ইভিল স্পিরিট তাদের দিকে শুধু তার মাথা ঘুরিয়ে তাকায়, বাকি শরীরটা কিন্তু আগের মতোই আছে, যা দেখে তিনজনই আনকমফোর্টেবল হয়ে যায়। আর তখনই টার্বোগ্রানি তাদের সতর্ক করে দেয় যেন তারা এর সাথে চোখে চোখ না মেলায়। সে জানায় যে এই আত্মাটা হচ্ছে একটা ইভিল আই, অর্থাৎ এমন একটা আত্মা যার দৃষ্টি মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করবে। তখনই মোমো বলে যে এটা তো সুচিনোকোর সাইকিক ওয়েভেরই মতো, আর তখনই টার্বোগ্রানি ব্যাখ্যা করে যে সুচিনোকোর সাইকিক ওয়েভ এবং ইভিল আই একে অপরের এফেক্ট বাতিল করে দিচ্ছে। সুচিনোকো আর ইভিল আই যখন একে অপরকে ঠেকিয়ে রেখেছে তখন মোমো
মোমো বলে যে সে আসলে এখানে কিছুই বুঝতে পারছে না, কিন্তু যেহেতু সুচিনোকো থেমে গেছে তাই সে ওকারুনকে সুচিনোকোর একটা ব্যবস্থা করতে বলে। আর তখন ওকারুন রূপান্তরিত হয়ে নিজেকে সজোরে লঞ্চ করে আর সুচিনোকোর মাথায় কেটে ফেলে। যদিও মোমো তাকে উৎসাহ দেয়, কিন্তু ওকারুন এত দ্রুত লঞ্চ করেছে যে মোমো ঠিক বুঝতেই পারে না সে কোথায় গেল। কিন্তু এটা তাদের সমস্যা ছিল না, আসল সমস্যা ছিল সুচিনোকো আবারও মাথা গজিয়েছে এবং রাগে সে আবারও তাণ্ডব শুরু করে দেয়। যার পর জিজি আর মোমো পালাতে থাকলে তখন জিজি পাশে থাকা ইভেলাইকে জিজ্ঞেস করে যে সে জিজির বাবা মার বর্তমান অবস্থার জন্য দায়ী কিনা। কিন্তু ইভেলাই যে জিজিকে খুব কাছে থেকেই ফলো করছিল কোনো কথা না বলেই জিজির চোখে চোখ রাখে। ইভেলাইটি জিজিকে নিজের শৈশবের স্মৃতি দেখায়, যেখানে দেখা যায় তাকে একটা ঘরে আটকে রাখা হয়েছে আর সে জানালা দিয়ে তার বয়সী বাচ্চাদের খেলতে দেখছে। আর যখন সেই বাচ্চাগুলো নাচতে শুরু করে তখন দুর্বল সেই ছোট্ট ছেলেটাও ঘরের ভেতরে নাচে। পরে দেখা যায় সে শুয়ে শুয়ে বাইরের বাচ্চাদের কথাই মনে করছিল এবং খুশি হচ্ছিল। এরপর দেখা যায় তাকে আগ্নেয়গিরির সামনে বেঁধে রাখা হয়েছে আর কিটো ফ্যামিলি তাকে বলি দিতে যাচ্ছে এবং যখন সেই লাভা তাকে গ্রাস করছে তখন তার মনে শুধু একটাই ইচ্ছা, বাকি বাচ্চাদের সঙ্গে খেলা করার। যার পর কাকেরাও তার লাশ খেতে শুরু করে, কিন্তু মানুষ ভাবে যে সে হয়তো এখনো জীবিত। কিছু বছর কেটে যায় আর বলিদানের সেই জায়গায় একটা বাড়ি তৈরি হয় যেখানে এক পরিবার এসে থাকে, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই দম্পতি আত্মহত্যা করে। এরপর যখন আরো এক পরিবার একই পরিণতি ভোগ করে তখন সেই ছেলেটি বাড়ির মেঝে জ্বলতে দেখে। এরপর আরো অনেক পরে এক নতুন পরিবার এসে সেখানে বসবাস শুরু করে আর সেই পরিবারের বাচ্চা ছেলেটি ইভেলাইকে একটা ভূত হিসেবে দেখে। আর যদিও সেই বাচ্চাটি ভয় পেয়ে যায়, ভূত ছেলেটি ইচ্ছে করেই শুধু তার সঙ্গেই খেলা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন ছেলেটি নাচতে শুরু করে তখন মেঝেটি আবারও জ্বলে ওঠে আর সেই দম্পতিও আত্মহত্যা করে তাদের ছেলেকে বাদ দিয়ে। আসলে এই সবই ছিল সুচিনোকোর সাইকিক ওয়েভের প্রভাব। আর সেই জ্বলতে থাকা মেঝে দেখেই ছেলেটি বুঝতে পারে যে নিচে কিছু একটা তো আছেই। এখানে প্রত্যেকবারই কোনো না কোনো মা বাবা আত্মহত্যা করে আর তাদের সন্তান একা থেকে যায়, কিন্তু এর পরই দেখা যায় সেই বাচ্চাটার সাথে আসলে কি হয়। কিটোরা সেই বাড়িতে আসলে সেই ভূত ছেলেটি নাকি কিটোকে চিনে ফেলে যে তাকে বলি দিয়েছিল। কিটোরা এরপরে সেই বাড়িটা মাটি চাপা দিয়ে দেয় আর বেঁচে থাকা বাচ্চাটাকেও বেঁধে ভিতরে রেখে দেয়। ভূত ছেলেটি তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার হাত দিয়ে সে দড়িটি ধরতে পারে না। তাই অসহায়তা, রাগ আর প্রতিশোধের আগুনে সে পরিণত হয় ইভেলাইতে এবং সেই বাচ্চাটাকে পজেস করে। আর সে সঙ্গে সঙ্গেই অন্যদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নিয়ে নেয়। এরপর ইভেলাইয়ের রাগ জিজির মুখেও ফুটে ওঠে আর মোমো তাকে ডাক দিলে সে ফিরে আসে। আর যখন ইভেলাইয়ের আত্মা জিজির কাঁধে বসে থাকে, মোমো সেটা তার টেলিকিনেসিস দিয়ে টেনে সরাতে চায়, কিন্তু সেই আত্মা জিজিকে ছাড়ে না। তখন জিজি মোমোকে থামতে বলে, কারণ সে ইভেলাইকে এখন আর খারাপ মনে করে না, বরং সে ইভেলাইয়ের যন্ত্রণার ইতিহাস জানার পর জিজি বুঝে যায় যে সে একা একা অনেক কষ্টই সহ্য করেছে। যার পর জিজি নিচের দিকে দৌড়াতে শুরু করে আর মোমো তাকে থামাতে অনুসরণ করতে থাকে। এখানে মোমো খেয়াল করে যে তারা যত নিচেই যাচ্ছে বাড়িগুলো দেখতে ততটাই পুরনো সময়ের মনে হচ্ছে, যার মানে এখানে আসলে বহু জেনারেশনের বাড়ি কিটো ফ্যামিলি মাটি চাপা দিয়ে দিয়েছিল। যাই হোক, জিজি সেই ঘরটা দেখতে পায় যেটাই ছেলেটাকে বন্দি করা হয়েছিল। যার পর সে সেটা খুলে দেয় আর খুলতেই সে দেখে ছেলেটির পচে যাওয়া লাশ সেখানে বাঁধা আছে। আর মোমো তখন জিজির পেছনে এসে জিজ্ঞেস করে যে তার হয়েছেটা কি। এখানে জিজি বুঝতে পারে যে ছেলেটি এতদিন এখানে একা বন্দি থেকেও সবসময় জিজিকে রক্ষা করছিল, কিন্তু জিজি যখন সে মৃতদেহর দিকে এগোতে থাকে তখনই টার্বোগ্রানি তাকে সাবধান করে দেয় যেন সে আর কাছে না যায় এবং কোনোভাবেই যেন জিজি এই আত্মাটির সাথে সহানুভূতি না দেখায়, কারণ এই ধরনের ইয়োকাই মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে। কিন্তু জিজি বলে যে টার্বোগ্রানি ভুল বলছে এবং সেটাও বলে যে যদিও ছেলেটিকে দেখতে তাদের থেকে আলাদা তবুও সে তাদের মতোই একজন। কিন্তু টার্বোগ্রানি জোর দিয়ে বলে যে এই আত্মা তাদের কারো মতোই নয়। মোমো তখন সবাইকে শান্ত হতে বলে, কারণ সে বুঝতে চায় যে আসলে এখানে কি হচ্ছে। কিন্তু তারপরই সুচিনোকো তাদের ইলেকট্রিক শক দেয় এবং এর পরপরই আটকে ফেলে সুচিনোকোর আঠালো থুতুর ভেতরে। যার পর টার্বোগ্রানি সবাইকে ধমকাতে থাকে, কারণ কেউই তার কথা শুনেনি, যার কারণে সবাই এখানে আটকা পড়লো। মোমো তখন টার্বোগ্রানিকে উল্টো ধমক দিয়ে বলে যে সে যেই মানেকি নেকো ডলের ভেতরে আছে সেটা তো সৌভাগ্য নিয়ে আসার কথা ছিল। তখন টার্বোগ্রানি জানায় যে তার আনা সৌভাগ্য নির্দিষ্ট কারো জন্য নয়, তার শত্রুর জন্য হতে পারে। যা শুনে মোমো বিরক্ত হয়ে বলে যে এতে উপকারের আবার কি আছে তাহলে। মোমো ওকারুনকে ডাকতে থাকে আর জানতে চায় যে সে কোথায় আছে। আর তখনই দেখা যায় ওকারুন একটা বাড়ির ওপর পড়ে আছে, তার পুরো শরীরই অসাড়, কারণ সুচিনোকো তাকে ধাওয়া করার সময় সে খুব বেশি পরিশ্রান্ত হয়ে পড়েছিল। আর সে হাঁপিয়ে যাওয়ার পর যখন সে শুয়ে পড়ে তখন সুচিনোকো তাকে ধাওয়া করা বন্ধ করে দিয়ে মোমোদের কাছে আসে। মোমো তখন জিজিকে নিয়ে পালাতে চায় এবং বলে যেন জিজি তাকে ধরে থাকে, কিন্তু সে পেছনে ঘুরে দেখে যে জিজি অজ্ঞান হয়ে গেছে আর তার শরীর জুড়ে ইভেলাইয়ের চুল ছড়িয়ে পড়ছে। এরপর জিজি নিজেকে দেখতে পায় ইভেলাইয়ের ছোটবেলার
অবস্থায় যেখানে সে বন্দী ছিল। জিজি তার কাছে ক্ষমা চায় কারণ সে আগে ছেলেটিকে পুরোপুরি ভুল বুঝেছিল, আর সে এটার জন্য ক্ষমা চায় যে সে ভেবেছিল তার বাবা মার হাসপাতালে যাওয়ার কারণও ইভেলাই ছিল। এরপর যখন ছেলেটা বলে যে সে জিজির সাথে খেলতে চায়, জিজি রাজি হয়ে যায় এবং বলে যে ইভেলাই তার সাথে যত ইচ্ছা খেলতে পারবে। আর এখানে ইভেলাই খুবই খুশি হয়ে যায় কারণ সে এটাই চাচ্ছিল যে জিজি যেন স্বেচ্ছায় তাকে গ্রহণ করে। আর ইভেলাই ক্রিপি একটা হাসি দিয়ে বলে যে তুমি অবশেষে এটা বললে, যার পরে সে জিজিকে পোজেস করে ফেলে আর জিজি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এটা দেখে টার্বো গ্র্যানি রেগে গিয়ে বলে যে সে আগেই সতর্ক করেছিল ইভেলাইয়ের ওপর ভরসা না করতে। আর এখানে টার্বো গ্র্যানি এবং মোমো কিছুই করতে পারে না, তারা পুরোই হেল্পলেস হয়ে যায় কারণ সুচিনোকো প্রথমে তো তাদের বিদ্যুৎ দিয়ে আবারও আঘাত করে, তারপর গিলে ফেলার জন্য নিচে নামতে থাকে। তবে জিজির শরীর নেওয়ার পর ইভেলাই সুচিনোকোকে আক্রমণ করে এবং সে তাকে এত জোরে একটা লাথি মারে যে সুচিনোকোর মাথা আবারও ছিঁড়ে যায়। তারপর ইভেলাই ঘোষণা করে যে অবশেষে এই শরীরটা সে পেয়েছে এবং এখন সে এটা দিয়ে সকল মানুষকে হত্যা করবে। আর যখন মোমো জানতে চায় যে এটা ইভেলাইয়ের ক্ষমতা কিনা, তখন টার্বো গ্র্যানি তাকে এখনই সাইকিক শক্তি প্রস্তুত করতে বলে, না হলে ইভেলাই তাকে এখনই মেরে ফেলবে। ইভেলাই এরপর দেরি না করেই মোমোকে এক লাথিতে দেয়ালে ছুঁড়ে মারে এবং আরেক লাথিতে মোমোকে সেখানে আটকে রেখে তার ক্ষমতা নিয়ে ইভেলাই মন্তব্য করে। এবং টার্বো গ্র্যানিও একজন ইয়োকাই এটা জানার পর সে আরো জিজ্ঞেস করে যে টার্বো গ্র্যানি মোমোর দাস কিনা, আর টার্বো গ্র্যানিও এখানে রেগে গিয়ে তা অস্বীকার করে। মোমো তখন জিজিকে ডাকে এবং তাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে অনুরোধ করে, কিন্তু ইভেলাই বলে যে জিজির শরীর এখন তারই ভেসেল এবং সে এটা ব্যবহার করে মোমোকে আসল হেল দেখাবে। তখনই সুচিনোকো আবারও বিদ্যুৎ দিয়ে আক্রমণ করতে গেলে ইভেলাই তা টের পেয়ে যায় এবং এখানে বলি হওয়া সমস্ত আত্মার ঘৃণা একত্রিত করে তাদের চারপাশে একটা শিল্ড তৈরি করে সুচিনোকোর আক্রমণ ঠেকায়। এরপর ইভেলাই সেই শিল্ডকে একটি ফুটবলের আকারে এনে বলটিকে সুচিনোকোর দিকে লাথি মেরে ছুড়ে দেয়। আর প্রথম কয়েকবার সে মিস করলেও সে বারবার বলটি লাথি মেরে মেরে এমন ভাবে আঘাত করতে থাকে আর সুচিনোকোর শরীরে এত ফুটো করতে থাকে যে সে আর না পেরে মাটির ভেতরে ফিরে যায়, যার ফলে ইভেলাইও খুবই রেগে যায়। মোমো তখন পুরো পরিস্থিতি বুঝতে না পেরে জিজ্ঞেস করে যে জিজির সাথে এমনটা কেন হলো। আর তখন টার্বো গ্র্যানি তাকে মনে করিয়ে দেয় যে সেইকো বারবার বলেছিল জিজি একজন জিনিয়াস, যেখানে সেইকো বোঝাতে চেয়েছিল যে জিজির স্পিরিচুয়াল পাওয়ার অসাধারণ। আর টার্বো গ্র্যানি আরো উল্লেখ করে যে তার সাথে জিজির শারীরিক ক্ষমতাও অনেক বেশি, যে কারণে ইভেলাই তাকে ভেসেল হিসেবে বেছে নিয়েছিল। এবং টার্বো গ্র্যানি আরো বলে যে সে যদি সুযোগ পেত তাহলে সেই জিজিকে পোজেস করত। কিন্তু মোমো বলে যে জিজি তো গ্রেড স্কুলে এমন ছিল না। তখন টার্বো গ্র্যানি জানায় যে প্রত্যেকেরই শক্তি জাগরণের সময় আলাদা হয় এবং মোমোকে মনে করিয়ে দেয় যে তারও তো ক্ষমতা সম্প্রতি জেগেছে। মোমো এরপর লড়াইয়ের জন্য উঠে দাঁড়ায়, কিন্তু টার্বো গ্র্যানি তাকে সাবধান করে দেয় কারণ ইভেলাই কিন্তু তাদের পক্ষে নেই। যার পর ইভেলাই সেই বলটা দিয়ে মোমোকে আক্রমণ করে, যেটা মোমো দুইটি হাত তৈরি করে ঠেকিয়ে ফেলে। কিন্তু এটা ছিল শুধুই একটা ডিস্ট্রাকশন। ইভেলাই পাশ দিয়ে এসে সরাসরি মোমোকে এত জোরে ঘুষি মারে যে সে দেয়ালে গিয়ে ছিটকে পড়ে। আর এরপর যখন সে বলটি লাথি মেরে মোমোকে শেষ করে দিতে যায়, তখনই সেই লাথি আটকে যায় ওকারুনের পাল্টা লাথিতে। ইভেলাই মোমোকে আঘাত করাতে ওকারুন রেগে যায় এবং ইভেলাইকে জানিয়ে দেয় যে সে তাকে সহজে পার পেতে দেবে না। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এখন এর পরের এপিসোডটা হবে একদম ইলেকট্রিফাইং, যা আমরা দেখতে পাবো যখন নেক্সট এপিসোড ইউ ওয়ন্ট গেট অ্যাওয়ে উইথ দিস সামনের সপ্তাহে রিলিজ হবে, যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসব। আর তা মিস করতে না চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে অবশ্যই অ্যানিমে লাভার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো, এতে আমাদের অ্যালগোরিদমেও অনেক হেল্প হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।